জাতীয় সংসদে নির্বাচনে লড়বেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জানালো বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদার শারীরিক সমস্যার কারণে গত জানুয়ারি মাস থেকে ব্রিটেনে চিকিৎসাধীন ছিলেন তিনি। মে মাসে বাংলাদেশে ফিরলেও এখনও রাজনীতিতে তার তেমন সক্রিয়তা দেখা যায়নি। বাংলাদেশের জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনে লড়বেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার দল বিএনপির তরফে বুধবার এই কথা জানানো হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বুধবার দলের এক সভায় বলেন, দেশে এখন যা অবস্থা, ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। আমাদের নেত্রী খালেদা জিয়া এখন সুস্থ, নির্বাচন হলে তিনি অংশগ্রহণ করবেন। বাংলাদেশে দ্রুত নির্বাচন সরকার বেছে নেওয়ার দাবি উঠতে শুরু করেছে গত কয়েক মাস ধরে। বিএনপি ধারাবাহিকভাবে এই দাবি তুলে আসছে। দলের চেয়ারপারসন খালেদা শারীরিক সমস্যার কারণে গত জানুয়ারি মাস থেকে ব্রিটেনে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা পর্বের শেষে মে মাসে বাংলাদেশে ফিরেও এখনও রাজনীতিতে তার তেমন সক্রিয়তা দেখা যায়নি। খালেদার অনুপস্থিতিতে তার পুত্র তথা দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে দলের দায়িত্ব নিতে পারেন। কিন্তু শুক্রবার খালেদার ঘনিষ্ঠ অনুগামী মিন্টুর মন্তব্য অন্য ইঙ্গিতবাহী বলে মনে করছে অনেকেই। রাজনৈতিক পর্যবেক্ষণের একাংশদের মতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জমানায় জামায়াতে ইসলামিক প্রভাব ক্রমশ বাড়তে থাকায় অসন্তুষ্ট বিএনপি। বিশেষত অন্তর্বর্তী সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে জামায়াত ঘনিষ্ঠদের নিয়োগ এবং নির্বাচন ঘিরে টাল বাহানার জেরে এই অসন্তোষ আরও বাড়ছে। ইতিহাস বলছে, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাতা নেতা কর্মীরা প্রকাশ্যে পাকিস্তান সেনার পক্ষে কাজ করেছিলেন। রাজকার ঘাতক বাহিনীর নেতা হিসেবে গণহত্যা জড়িত থাকার অভিযোগ রয়েছে একাধিক জামায়াত নেতার বিরুদ্ধে। অন্যদিকে হাসিনার পিতা শেখ মুজিবের দল আওয়ামী লীগের মতোই মুক্তিযুদ্ধদের ঐতিহ্যবাহী বিএনপিও। খালেদার স্বামী তথা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাক সেনার প্রথম বাঙালি অফিসার হিসেবে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বিমান দুর্ঘটনা। ক্যালিফোর্নিয়ার নাভাল বিমান ঘাটির কাছে আছড়ে পড়ল মার্কিন যুদ্ধবিমান F-35। দুর্ঘটনা ঠিক আগের মুহূর্তে কোনো মতে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট, তবে গুরুতর আহত হয়েছেন তিনি। তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। ফের বিমান দুর্ঘটনা। ক্যালিফোর্নিয়ায় নাভাল বিমান ঘাটিতে আছড়ে পড়ল মার্কিন যুদ্ধবিমান F-35। দুর্ঘটনা ঠিক আগের মুহূর্তে কোনো মতে বিমান থেকে বেরিয়ে আসেন পাইলট। গুরুতর আহত বিমান চালককে কপ্টারে উড়িয়ে নিয়ে গিয়ে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। মার্কিন সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি আমেরিকার নৌবাহিনীর। স্থানীয় সময় সন্ধ্যে 6:30 নাগাদ সেটি লিমোর নাভাল বিমান ঘাটির কাছে আছড়ে পড়ে। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে দুর্ঘটনার পরের ছবি, যেখানে দেখা গিয়েছে দাউ দাউ করে জ্বলছে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। যদিও পাইলট বিস্ফোরণের আগের মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন। তাকে এয়ারলিফট করে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সপ্তাহখানেক আগে ইটালির রাজপথে আছড়ে পড়েছিল একটি যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় 2 বিমান যাত্রীর মৃত্যু হয়েছিল। তার আগে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে যুদ্ধবিমান F-7 ভেঙে পড়ে একটি স্কুলের ওপর। ওই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে 31 জনের, অধিকাংশই পড়ুয়া। তার আগে আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় যাত্রী, বিমান কর্মী সহ 281 জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে আকাশ আতঙ্ক অব্যাহত গোটা পৃথিবী জুড়ে। হাই নিউজ নেটওয়ার্ক। গাজায় ইসরায়েল আগ্রাসন বন্ধ না হলে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে কানাডা, এমনটাই ঘোষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এর আগে এই কথা বলে ফ্রান্স এবং ব্রিটেনও। এবার সেই পথে হাঁটারই ইঙ্গিত দিল কানাডা। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে কানাডা। বুধবার এমনটাই ঘোষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্নি বলেন, মধ্যপ্রাচ্যে শক্তি ফেরাতে আমরা সব সময়তেই দ্বিরাষ্ট্র তত্ত্বে বিশ্বাসী। আমরা চাই ইসরায়েলের পাশাপাশি স্বাধীন এবং সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র অবস্থান করুক। তাই ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে, তাহলে সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের বৈঠকে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে কানাডা। তিনি আরও বলেন,
প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তার প্রশাসন 2026 সালে দীর্ঘ বিলম্বিত নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করবে এবং সেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না। গাজার মাটিতে যেভাবে নৃশংসতা শুরু করেছে তাতে বিরক্ত ফ্রান্স ও ব্রিটেনও। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো তার এক্স হ্যান্ডেলে লেখেন, গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করা দরকার, আম জনতাকে বাঁচানো দরকার। তাই আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গাজাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করবে ফ্রান্স। অন্যদিকে গত মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানান, উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলে সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের বৈঠকে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে ব্রিটেন। তবে এক্ষেত্রে হামাসকেও শর্ত দেওয়া হয়েছে ব্রিটেনের তরফে। জানানো হয়েছে সেক্ষেত্রে 7ই অক্টোবরে পণবন্দীদের মুক্তি, যুদ্ধবিরতিতে সম্মতি ও অস্ত্র ত্যাগের প্রতিশ্রুতি দিতে হবে হামাসকে। একই সঙ্গে তাদের জানাতে হবে গাজার শাসন ব্যবস্থায় তাদের কোনো ভূমিকা থাকবে না। এদিকে আমেরিকা ও ইসরায়েলের বেঁধে দেওয়া যুদ্ধবিরতির শর্ত মানতেই রাজি হয়নি হামাস। সূত্রের খবর, হামাসের দাবি ছিল তেল আভিবের স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ছাড়া একতরফাভাবে সমস্ত ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিতে রাজি নয় তারা। হামাসের অভিযোগ, ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মদত দিচ্ছে আমেরিকায়। এহেন পরিস্থিতির মাঝে এবার ফ্রান্স ও ব্রিটেনের পর প্যালেস্টাইনের পাশে দাঁড়ালো কানাডাও। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনে ফের মিসাইল হামলা চালালো রাশিয়া। সেনার ট্রেনিং গ্রাউন্ডে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 3 জনের, আহতর সংখ্যা 18। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চেরনিভিভ প্রদেশের হোনচারিভস্ক অঞ্চলে ইউক্রেন সেনার 169তম ট্রেনিং গ্রাউন্ড গুড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযানে ব্যবহৃত হয়েছে 2টি ইস্কান্দার মিসাইল এবং বেশ কিছু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। শুধু তাই নয়, রাতভর ইউক্রেনের ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলিতেও রাশিয়ার সেনার তরফে মুহুর্মুহু ড্রোন হামলা করা হয়েছে বলে খবর। এই ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে বলে ইউক্রেন বায়ুসেনার তরফে দাবি করা হয়েছে। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হয়নি দুই দেশের রাষ্ট্রপ্রধান। সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী হয়েছিল রাশিয়া। যুদ্ধের কারণগুলি সমূলে উৎখাত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী শান্তি ফেরানো, এই 2 লক্ষ্য নিয়েই আলোচনায় বসতে চান পুতিন। কিন্তু তারপরও ভেস্তে যায় সেই সম্ভাবনা। ফলে শান্তি ফেরানোর প্রক্রিয়া 20 বাও জলেই। হাই নিউজ নেটওয়ার্ক। এবার ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার অপরাধে 6টি ভারতীয় কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। হোয়াইট হাউস সূত্রে খবর, মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেছে এই ভারতীয় সংস্থাগুলি। বুধবার ভারতের ওপর 25% শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানেই অবশ্য থামলেন না মোদির বন্ধু। এবার ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনার অপরাধে 6টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। হোয়াইট হাউস সূত্রের খবর, মার্কিন পরমাণু চুক্তির প্রস্তাব না মানা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখে কার্যত মার্কিন নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করেছে এই ভারতীয় সংস্থাগুলি। সেই কারণেই তাদের নেমে এসেছে খাড়ার ঘা। মার্কিন স্বরাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি শাসক গোষ্ঠী মধ্যপ্রাচ্যে সংঘাতের ইন্ধন যোগাচ্ছে, অস্থিরতা তৈরির কর্মকাণ্ডের জন্য অর্থায়ন করছে, এমনকি নির্যাতন করছে নিজের দেশের জনগণের ওপরেও। আমেরিকা যে ব্যবস্থা নিচ্ছে তার প্রধান উদ্দেশ্য হল ইরানের আর্থিক শক্তি কমানো। সেই কারণেই দেশটির বাণিজ্যে আঘাত আনতে চাইছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ইরানের থেকে পেট্রোল এবং পেট্রোলিয়ামজাত পণ্য কেনায় বিশ্বজুড়ে মোট 20টি সংস্থার ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এর মধ্যে ভারতের 6টি কোম্পানিও রয়েছে। প্রসঙ্গত, বুধবারও ভারতের ওপর 25% শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। 1 আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে। ট্রাম্প সাফ জানিয়ে দেন, রাশিয়া থেকে কম দামি তেল কেনার সাজা হিসেবেই ভারতকে এই অতিরিক্ত শুল্ক গুনতে হচ্ছে। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, মনে রাখতে হবে ভারত আমাদের বন্ধু হলেও আমাদের 2 দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তার কারণ ওদের শুল্ক হার খুব বেশি। তাছাড়াও ওদের যুদ্ধাস্ত্রের অনেকটাই রাশিয়া থেকে কেনা। রুশ শক্তি সম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চীন, বিশেষত সেই সময় যখন সকলে বলছে রাশিয়ার উচিত ইউক্রেনের গণহত্যা বন্ধ করা হোক। তাই ভারত এবার 25% শুল্ক দেবে। ট্রাম্পের এই শুল্কপানের পাল্টা বিবৃতি দেয় ভারতও। নয়াদিল্লি জানিয়েছে, জাতীয় স্বার্থকে সুরক্ষিত করতে সমস্ত রকম পদক্ষেপ করবে সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।
বাণিজ্য চুক্তির পরে এবার চীনের নজর কোথায়? অক্টোবরে চতুর্থ প্লেনামে বড় ঘোষণা জিনপিংয়ের। আগামী অক্টোবরে এক দলীয় চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের বিশেষ অধিবেশনে বসতে চলেছে, যার পোশাকি নাম চতুর্থ প্লেনাম। সেখানেই ঘোষিত হবে জিনপিংয়ের নতুন পরিকল্পনা। দল এবং সরকারের শীর্ষ পদে তৃতীয়বারের জন্য নিজের কর্তৃত্ব নিরঙ্কুশ করেছেন ৩ বছর আগেই চীনের প্রেসিডেন্ট তথা শাসক কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি জিনপিং এবার আগামী ৫ বছরের অগ্রগতি রূপরেখা ঘোষণা করতে চলেছেন। আগামী অক্টোবরে একদলীয় চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের বিশেষ অধিবেশন বসতে চলেছে, যার পোশাকি নাম চতুর্থ প্লেনাম। তার আগে চীনা কমিউনিস্ট পার্টির ২৪ সদস্যের পলিট ব্যুরো থেকে পর্যায়ক্রমে এ সংক্রান্ত আলোচনা শুরু হয়ে গেছে বলেই সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে। বুধবার শেষ হয়েছে পলিট ব্যুরোর বৈঠক। এরপরে কমিউনিস্ট পার্টির ৪০০ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে জিনপিং এর নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি। কি সেই পরিকল্পনা? সিনহুয়ার ইঙ্গিত, আগামী পঞ্চদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা, আর্থিক উন্নয়ন এবং বিদেশ সংক্রান্ত পদক্ষেপ রয়েছে এই তালিকায়। রয়েছে উন্নততর প্রযুক্তির সাহায্যে পণ্য উৎপাদনের লক্ষ্যে মেড ইন চায়না ২০২৫ পরিকল্পনা। প্রেসিডেন্ট জিনপিং ব্যক্তিগতভাবে তার খসড়া রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে সরকারি সংবাদ মাধ্যমের দাবি। ব্লুমবার্গে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে শুল্ক যুদ্ধের শেষে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করার পরে দ্রুত আন্তর্জাতিক বাজারে অংশীদারি বাড়াতে সক্রিয় হয়েছে বেজিং, আর সেই লক্ষ্য পূরণের রূপরেখা তৈরি হবে চতুর্থ প্লেনামে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এ পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।